লোক আমার চেহারার উপরে ছুরি চালাইছে সেই লোকের সাথে সংসার করার কোনো প্রশ্ন উঠে না। আমি যখন থানায় গেছি আমার থানা থেকে বলছে যে তারা পুরা ফ্যামিলি হচ্ছে গুন্ডা। এই বোনটির জীবনের ঘটনা শুনলে মেয়েরা বিয়ে করার আগে 100 বার ভেবে চিনতে তারপর টাকাওয়ালা মানুষকে বিয়ে করবেন। আদারওয়াইজ আপনার হাজবেন্ড ছুরি এবং কাঠের চেয়ার দিয়ে আঘাত করে আপনার নাকের হাড় ভেঙে দিতে পারে, বিকৃত করে দিতে পারে আপনার পুরো চেহারা। আমি একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারি না যে এতদিন পরে আমার এই ঘটনাটা হয়েছে এপ্রিলের 10 তারিখে রোজার ঈদের আগের দিন। হ্যাঁ, সেই গালি আপনারা আমাকে দিতেছেন যে আমি একজন হাজবেন্ডকে রেখে আরেকটা বিয়ে করছি। হ্যাঁ, এই লজ্জার কারণে ফার্স্ট অফ অল আমি এতদিন মানুষের সামনে আসি নাই। আমি আমার ফেসবুকে একটা মানুষকে জানাই নাই যে আমার সাথে কি হয়েছে। আমার কোন একটা ফ্রেন্ড জানে না যে আমার সাথে কি হয়েছে। আমি এই 4 মাস ধরে যে আমার সাথে কি হয়েছে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির মানুষ ছাড়া কেউ জানতো না যে আমার সাথে কি হয়েছিল। আমি বলি আমি ভিকটিম, আমি যতই খারাপ হই না কেন আমি ভিকটিম, এবং আমি ভিকটিম হয়ে আমি নিজে তাকে প্রপোজ করছি যে দেখেন আপনি আমাকে মারছেন, আমার চেহারা এখন আমি ফিরে পাবো না। যেই লোক আমার চেহারার উপরে ছুরি চালাইছে সেই লোকের সাথে সংসার করার কোনো প্রশ্ন উঠে না। আমি আপনার সাথে কোনো রকম কোনো সংসার করব না। আপনি আমাকে ডিভোর্স দিয়ে, মিউচুয়ালি ডিভোর্স দিয়ে আপনি আপনার মতো চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন। সে লাইভে এসে বলছে, এই কথাটা আমি বলতে ভুলে গেছি, সে লাইভে এসে বলছে যে আমি এখন দেশবাসীর সিম্প্যাথি নিয়ে আমি তার কাছে 10 কোটি টাকা চাবো, 5 কোটি টাকা চাবো। হ্যাঁ, তার কাছে 10 কোটি 5 কোটি টাকা চাওয়ার জন্য আমি দেশবাসীর কাছে সামনে আসি নাই। আর তার কাছে যদি আমি টাকা চাইও, সে যে কাজ আমাকে করছে এই কাজের জন্য ক্ষতিপূরণ দেওয়া কি তার সাজে না? এই কাজের জন্য কি আমি ক্ষতিপূরণ চাইতে পারি না? আপনাদের হইলে কি আপনারা চাইতেন না? আজকে সকাল পর্যন্ত তার একটা লোক, তার ছেলের নাম হচ্ছে জয়, সেই ছেলেকে দিয়ে আজকে সকাল পর্যন্ত আমি তাকে বলাইছি যে দেখেন আপনি ওকে বলেন আমাকে ডিভোর্স দিয়ে তাকে সরে যাইতে। আমার তার সাথে কোনো রকম সম্পর্ক আমি রাখতে চাই না, সে তার মতো থাকুক, আমি তার কাছ থেকে 1 টাকাও চাই না। আমি এই কথাও বলছি, দেখেন আমার চিকিৎসার খরচ, আমার কাবিনের টাকা আমার কিচ্ছু লাগবে না। আমার যা ক্ষতি করছে আল্লাহ আমাকে দেখবে, আমার ট্রিটমেন্টের টাকা আল্লাহ জোগাড় করে দিবে। আমি তার কাছ থেকে কিচ্ছু চাই না। তাকে বলেন আমাকে ডিভোর্স দিয়ে আমার কাছ থেকে সরে যাইতে। সে আজকে সকালে ওই ছেলেকে দিয়ে সে আজকে সকালে আমাকে একটা কথাই বলছে যে তার সাথে আমার সংসার করতে হবে, হয় তার সাথে আমাকে সংসার করতে হবে, নাইলে সে আমাকে খুন করবে। এবং এই ঘটনার পরে সে আমার সাথে 3 দিন ফোন দিছে, আমার কাছে 3 দিনের রেকর্ড আছে এবং এই রেকর্ডও আমি আপনাদের কাছে প্রকাশ করব। 3 দিনের রেকর্ডেই সে আমাকে বলছে যে তোর মুখে একবার ছুরি দিয়ে টান দিছে, এটা আমার ভুল হয়েছে, তোর মুখে 20টা ছুরি দিয়ে টান দেওয়া দরকার ছিল, আমার মুখে নাকি 20টা দাগ করা দরকার ছিল। তারপরে সে বলছে, আরেকদিন ফোন দিয়ে বলছে যে তোর মুখে আমি অ্যাসিড মারবো, তার ভয়ে বাসা থেকে বের হইতে পারি না। সে আমার বাসার সামনে মানুষ লাগাই রাখছে। আমি চেষ্টা করছি তাকে সরানো, যে এই ব্যাপারটা গোপনেই সরে যাক। সে বলতেছে যে আমি তার কোম্পানি নিয়ে টানাটানি করতেছি। আমি তার কোম্পানি নিয়ে টানাটানি করি নাই, তার নামের সাথে তার কোম্পানি এসে পড়ছে। আমি চেষ্টা করছি এই 4 মাস ধরে, আমাকে সবাই বলতেছেন যে 4 মাস আগে কেন স্টেপ নিলে না, যখন হয়েছে কেন জানাও নাই। 4 মাসের মধ্যে আমি স্টেপ নেই নাই কারণ আমি লজ্জিত ছিলাম। একে তো আমি লজ্জিত ছিলাম, দ্বিতীয়ত আমার ফ্যামিলি এত সে থ্রেট করছে, আমি আমার ফ্যামিলির ভয়ে ছিলাম। সে বলছে আমার বাচ্চাকে মেরে ফেলবে, সে আমার মাকে মেরে ফেলবে, আমার বোনের মুখে অ্যাসিড মারবে। আমি চেষ্টা করছি যে দেখেন প্লিজ আপনি আমার কাছ থেকে সরে যান। সে যখন সরে না, সে প্রতিদিন, হ্যাঁ পুলিশরা বলতেছে যে তাকে আমরা পাই না, অথচ সে প্রতিদিন আমার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে। আমার বাসার ডান পাশে একজন হুন্ডা দাঁড়ায় থাকে, বাম পাশে একজন হুন্ডা দাঁড়ায় থাকে। আমি কোন বাসায় যাই, কোথায় চাই না চাই, এই হুন্ডাওয়ালার আমার পিছু নেয়। তারপরে সে প্রতিদিন রাতে আমার বাসার সামনে এসে হর্ন বাজায়। তার নামে মামলা করছি, আমি পুলিশের কাছ থেকে কোনো হেল্প পাই নাই। পুলিশ বলে যে তাকে নাকি খুঁজে পায় না, অথচ আমি প্রতিদিন আমার এসআই কে ফোন দেই যে দেখেন সে আমার বাসার সামনে এসে দাঁড়ায় আসছে। আমার এসআই বলে কি আপনি 999 ফোন দেন, কিছু যদি সে করে আপনি 999 ফোন দিবেন। তাই বললাম যে দেখেন তার নামে তো কেস করা আছে, সেই রকম একটা ক্রিমিনাল কাজ করছে, আপনারা তাকে ধরেন। আমার পুলিশ আমাকে কোনো হেল্প করে নাই। সে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে। সে গত রাতে আমার বাসার সামনে দাঁড়ায় ছিল। আমি যখন দেখলাম যে না, সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে এইবার তোর মুখে অ্যাসিড মারবে, শুধু তোরই না আমার মায়ের মুখে অ্যাসিড মারবে, আমার বোনের মুখে অ্যাসিড মারবে, আমার বাচ্চাকে সে মেরে ফেলবে। সে যখন আমাকে মেরেই ফেলবে তাহলে আমি সবাইকে জানাই মরবো যে আমাকে কে মারছে। আমি যখন মরছি আমার অ্যাটলিস্ট আমার মরার রিজনটা আমি জানাই বললাম। আমি ভিকটিম হওয়া সত্ত্বেও আমি তার সাথে আপোষ করতে চাইছি। সে হচ্ছে দক্ষিণ খানের নাম করা গুন্ডা। সে দক্ষিণ খানের সবাই তাকে চিনে রনি, এবং তার বাবা হচ্ছে বিএনপির নেতা ইসমাইল হোসেন। তার বাবাকে দক্ষিণ খানে সবাই চেনে দক্ষিণ খানের ভূমিদস্যু হিসাবে। এইটা আমি বলতেছি না, সে আমার নামে অনেক কথা বলছে, আমি পরকীয়া করছি, আমি ছেলেদের নিয়ে ঘুরছি। এগুলো যদি সে প্রমাণ করতে পারে করুক, বাট আপনারা প্রমাণ পাবেন সে রনি হচ্ছে উত্তরা দক্ষিণ খান। যারা যারা চিনেন দক্ষিণ খানের মানুষ রনিকে চিনে 1 না
নামে গুন্ডা হিসাবে। আমি তো প্রেম করে তার সাথে বিয়ে করছি, আমি তো তার কোনো খোঁজ খবর নিয়ে বিয়ে করি না, আমি তো জানতাম না সে একটা গুন্ডা। যারা হচ্ছে কন্ট্রাক্ট কিলার, যারা টাকা পয়সা নিয়ে মানুষের সেই টাইপের পেশার সাথে জড়িত। আমি যখন থানায় গেছি, আমার থানা থেকে বলছে যে তারা পুরা ফ্যামিলি হচ্ছে গুন্ডা, তার ফুপো গুন্ডা, তার মা গুন্ডা, তার ভাই গুন্ডা, তার বাবা গুন্ডা। তার বাবা হচ্ছে বিএনপি করে, সে হচ্ছে ছাত্রলীগ করে। এই কথাগুলো আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। তারা দুইজনে মিলে খুব সুন্দর করে একটা গ্রুপ বানায় নিছে। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে দক্ষিণখানে ভূমিদস্যু নাম হিসেবে যে মানুষের জায়গা দখল করে, ভূমিদস্যু গুন্ডা নাম হিসেবে তার বাবা কুখ্যাত ইসমাইল হোসেন। সেই ইসমাইল হোসেনের ছেলে হচ্ছে রনি। রনির অলরেডি দক্ষিণখানে একটা বউ আছে, উত্তরাতে একটা বউ আছে, এবং আগে আরেকটা বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি হইতেছি তার 4 নাম্বার বউ। আমার সাথে যখন সে বিয়ে করছিল, সে আমাকে জানায় নাই যে তার 2টা বউ বহাল তবিয়তে আছে। সে আমাকে বলছিল যে আমার একটা বউ আছে, আমার একটা বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো না। এই জন্য আমি যখন ভাবলাম যে দেখেন আমারও ডিভোর্স হয়েছে, ঠিক আছে আপনার ওই বউয়ের সাথে সম্পর্ক ভালো না, আমি তোমার সাথেই থাকবো, এই কারণে আমি তাকে মেনে বিয়ে করছিলাম। সে আমাকে তার দ্বিতীয় ওয়াইফ যে তারা আছে এটা সে আমাকে জানায় নাই। মানুষের হাত পাতে দেয় এইরকম একটা গুন্ডারন। এই জন্যই এতদিন পরে আমার আশা যে আমার এখন জীবন মরণ, সে আমি বাসা থেকে বের হতে পারি না, সে আমার বাসার সামনে মানুষ লাগায় রাখছে, গুন্ডা লাগায়, সে নিজে প্রতিদিন আমার বাসার সামনে বসে থাকে, সে আমাকে খুব করবে দেখে। আমার এখন জানের নিরাপত্তা দরকার। আমার 2টা বাচ্চা আছে, আমার বাচ্চা 2টার জন্য আমাকে প্লিজ আপনারা বেঁচে থাকতে দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমি একটা মা হিসেবে আমার 2টা বাচ্চার কারণে আমি তাকে বলছি যে আমার বাচ্চা 2টাকে নিয়ে আমাকে বেঁচে থাকতে দেন। সে বলতেছে যে হয় আমার কাছে আসবি, নাইলে তোর আমি ফেলবো। আর তার কাছে গেলে যে সে আমাকে খুন করবে না, এটার গ্যারান্টি কে দিবে? অলরেডি ফোনে বলতেছে তোরে আমি একবার পাইলে আমি সাদা কাপড়ে পেঁচাবো, আমি সেই রেকর্ড আপনাদেরকে দিব। আসলে বোনটির মুখ থেকে কথাগুলো শোনার পর নতুন করে আমি কিছু বলতে চাই না, শুধু প্রত্যেকটা মেয়েদের কাছে বলবো এবং প্রত্যেকটা মেয়ের মা বাবার কাছে একটু অনুরোধ করবো, টাকাওয়ালা দেখে আপনার মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দেন, এবং টাকাওয়ালা দেখে আপনি শুধু তার সাথে বিয়ে বসে যায় না, বা কারোর সাথে 2-4 দিন প্রেম করছেন, তাকে দেখে আপনার ভালো মনে হয়েছে, তার সাথে বিয়ে বসে যায় না। কারণ 1 দিন 2 দিনের ব্যাপার নয়, সারাটা জীবন তার সাথে আপনার থাকতে হবে। মৃত্যুর শেষ নিঃশ্বাসটা পর্যন্ত তার সাথে যেহেতু থাকবেন, সেহেতু তাকে একটু বুঝে শুনে তারপর তার সাথে চলে যান। আদারওয়াইজ আপনার সেই স্বামীর আঘাতের কারণে আপনার চেহারা বিকৃত এবং শরীরের হাড়গুলো ভেঙে যেতে পারে, এমনও হতে পারে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে আপনাকে। তাহলে আপনারা বুঝে শুনে কেনই বা বিয়ে করবেন এমন একজন মানুষকে? হ্যাঁ, আমি ধরে নিলাম এই লোকটার অনেক ক্ষমতা, টাকা পয়সা সবকিছু আছে, তবে তার বিষয় একটু তো জেনে নিবেন। এই বোনটি নাকি অতীতে আরো একটি বিয়ে করেছিল, যার কারণে এরকম একটি ঘটনা ঘটার পরও সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনোদিন এটা প্রকাশ করেনি, বা প্রকাশ করলো তার হাজবেন্ডের যেহেতু অনেক টাকা পয়সা বা ক্ষমতা রয়েছিল, সেহেতু তাকে কিচ্ছু করতে পারবে না। এরকম হাজারো ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটে গিয়েছে, যেগুলো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি বা প্রকাশিত হয়নি। সেগুলো প্রকাশিত হইলে আপনারা শুধু বুঝতে পারবেন আমাদের এই সোনার বাংলায় এতদিন কি চলেছিল। আপনার চোখগুলো কপালে উঠে যেতে পারে। হয়তো বা আপনার অজান্তে এরকম কোনো পিকচার ফেসবুকের মধ্যে আপনার সামনে ঘোরাঘুরি করছিল, তবে সম্পূর্ণ ঘটনাগুলো আপনারা জানতেন না। আমার কাছে মনে হইলো এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করা প্রয়োজন।